প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন আগামী 31 মে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ফোরাম থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন চট্টগ্রামের প্রার্থী হিসেবে মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর। তিনি অ্যালার্ট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। আমরা তার নির্বাচনী চিন্তা এবং বিজিএমই বোর্ডে আসলে তিনি কি করতে চান সেসব বিষয় নিয়ে আলাপ করতে চাই। সাইফুল্লাহ মানসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাগরিক টিভিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে শোনার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটু প্রশ্নটা এভাবে শুরু করতে চাই। বিজিএমই নির্বাচনের তো আর এক সপ্তাহ বাকি নেই, তো এখন তো আপনারা ব্যাপক দৌড়ঝাঁপ করছেন, প্রার্থীরা ভোটারদের কাছে, মালিকদের কাছে যাচ্ছেন। একটু চট্টগ্রামে আপনি যেহেতু ফোরামের ইলেকশন করছেন, চট্টগ্রামে আপনাদের অবস্থানটা কেমন? আপনি জানেন চট্টগ্রাম আসলে এটা একটা ছোট্ট জায়গা। এখানে আমরা দুই পক্ষে আমরা সবাই একে অপরের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। তো আমাদের নির্বাচনটা সবসময় উৎসবমুখর হয়। তো এবারও আমি আশা করছি উৎসবমুখর হবে এবং আমাদের অবস্থা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো। কারণ আপনি জানেন যে দীর্ঘদিন যাবত তো আমাদের প্রতিপক্ষ যারা আছেন ওনারা ক্ষমতায় ছিলেন, মানুষ একটা পরিবর্তন চাচ্ছে আর কি, এটাই আর কি। আমরা দেখছি যে বিজেপির ভোটার সংখ্যা ব্যাপক হারে কমে গেছে, 632 ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে। একটু বলবেন যে চট্টগ্রামেও বড় সংখ্যক ভোটার কমে গেছে। এই যে ভোটার কমলো, এটার কারণটা কি? চট্টগ্রামে আসলে কমার কারণটা কি? আসলে এটার কারণ হচ্ছে যে কি প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারতেছি না। আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে, বাট বায়াররা প্রাইস বাড়াচ্ছে না। আপনি কোত্থেকে অ্যাডজাস্টমেন্ট কোত্থেকে করবেন? আর ইন্ডাস্ট্রি তো আসলে যদি প্রফিট যদি না হয়, লস দিয়ে ইন্ডাস্ট্রি চালানো তো অনেক কঠিন ব্যাপার, এটা সম্ভব না। বিশেষ করে ছোটো ফ্যাক্টরি যেগুলো, এগুলা একদিকে বায়াররা প্রাইস বাড়াচ্ছে না, অপরদিকে হচ্ছে যে আমাদের পলিসি যেটা, এটা এসএমই বান্ধব নয়। যে আমাদের ছোট ফ্যাক্টরিগুলোর জন্য যে স্পেশাল যে কেয়ার নেওয়া দরকার ছিল, সেটা হোক বিজিএমই হোক সরকার, নেওয়া হচ্ছে না। দেখে আপনারা দেখবেন যে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, অধিকাংশ ফ্যাক্টরি হচ্ছে ছোট ফ্যাক্টরি, এসএমই ফ্যাক্টরি। মেইনলি হচ্ছে যে কি আসলে আমরা আমাদের যে কম্পিটিটিভ কান্ট্রি যেগুলো আছে এদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারতেছি না, কারণেই আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে। সেটা আমি মনে করি। আপনি বলছিলেন এবং ফোরামটা নির্বাচনী ইশতেহারেও সেটি বলবার চেষ্টা করছে যে ক্রেতাদের কাছ থেকে অনৈতিক চাপ, যেটি ন্যায্য মূল্য যেটি বলা হচ্ছে, সেটি পাওয়া যাচ্ছে না। নানা রকম কমপ্লায়েন্সের কথা বললেও পণ্যের দামের ক্ষেত্রে সেটি ব্যত্যয় হচ্ছে। এইখানে বিজিএমইর যতটা শক্তিশালী ভূমিকার দরকার, সেখানে কি আপনারা যারা ছোট উদ্যোক্তা আছেন পোশাক খাতে, তারা কি ঘাটতি দেখেন? শুধু ঘাটতি না, আমাদেরকে টিকিয়ে রাখার জন্য রিমার্কেবল কোনো উদ্যোগ বিজিএমই বা সরকার নিয়েছেন অন্তত আমার জানা নেই। সেটা যে কমপ্লায়েন্সের অযৌক্তিক ইস্যু, যেগুলো যৌক্তিক না, যেগুলো পৃথিবীর কোনো দেশে প্রযোজ্য না, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি জানেন যে আমি এক সময় বিজিএমের পরিচালক ছিলাম, তখন আমি এসএম নিয়ে কাজ করেছি। এবার যেটা আমার এসএমই ফ্যাক্টরি যারা আছে তাদের কাছে আমাদের একটা প্রতিশ্রুতি, সেটা হচ্ছে যে কমপ্লায়েন্সের অযৌক্তিক যেসব অযৌক্তিক যে দাবিগুলো যে আমাদেরকে ফুলফিল করার জন্য বলতেছে, এটার কারণে যেন আর একটি ফ্যাক্টরি যেন বন্ধ না হয়, আমরা সেই উদ্যোগ গ্রহণ করবো। যে আমাদের ক্রেতারা যদি প্রাইস না বাড়ায়, তাহলে সে আমাদেরকে একদিকে প্রাইস দেবে না, আর একদিকে নতুন নতুন কমপ্লায়েন্স ইস্যু অ্যাড করবে। এগুলো কোথেকে করবো আমরা? এগুলো তো আত্মঘাতী ব্যাপার। এটা আর বিজিএমই যদি, আমি মনে করি বিজিএম এবং সরকার মিলে এসএমইর জন্য যদি একটা নীতিমালা প্রণয়ন করে, তাহলে যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে ওগুলো কিন্তু আবার রিস্টার্ট করতে পারবো না। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের তো প্রশিক্ষিত ম্যান পাওয়ার তৈরি হয়ে গেছে, আমাদের কাছে স্কিল আল্লাহর রহমতে কি আমাদের ওয়ার্কার আছে। তো আমি মনে করি যদি শুধুমাত্র নীতি সহায়তা যদি পাই, আমরা গার্মেন্ট নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমি আশাবাদী। বাংলাদেশ তো আসলে বলা হয় যে বায়ার ডিক্টেটেড কান্ট্রি আসলে পোশাকের জন্য। তো যেটা আমরা বলছিলাম, বারবার আলোচনা হচ্ছে যে ক্রেতাদের কাছ থেকে পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায় না। এইখানে আসলে বিজিএমই এর ভূমিকাটা কি হওয়া উচিত, যাতে
পণ্যের ন্যায্য মূল্য ছোট বড় সবাই যাতে পায়, সেখানে আসলে কি করবেন? সেটা হচ্ছে অনৈতিক যে কম্পিটিশন যেটা চলতেছে আমাদের, বিজিএমই ইচ্ছা করলে সেটা কন্ট্রোল করতে পারে। এটা কিন্তু ওপেন মার্কেটে একেবারে যে কন্ট্রোল করতে পারবে সেটা সম্ভব না। কিন্তু আমাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রাইস, যেহেতু বিজিএমই থেকে আমরা ইউডি নিচ্ছি, তো ইউডি নেওয়ার সময় বিজিএমই তো সেটা কি করতে পারে রেগুলেটরি বোর্ড হিসাবে, যে আমি ফেয়ার প্রাইজে আমার ইউডিটা নিচ্ছি কিনা, মানে অর্ডারটা আমি কনফার্ম করলাম কিনা। যদি আমি মার্কেট প্রাইস থেকে অনেক কম মূল্যে যদি একটা অর্ডার যদি কনফার্ম করি, তাহলে বিজিএমই আমাদেরকে ডাকতে পারে না যে তুমি এই অর্ডারটা যে করছো তোমার ওপেন কস্টিং দেখাও আমাকে, কিভাবে করতেছো তুমি। আমি চাই যে বিজিএমই যদি এগিয়ে আসে, এটা সম্ভব। আমরা যদি সবাই এক থাকি, আমরা যদি অনৈতিক যে কম্পিটিশন যেটা আমাদের, আপনি একটা প্রাইস অফার করলেন $3, এরপরে আমি স্ট্রেট বায়ারকে বললাম ঠিক আছে 25 পয়সা কমে আমি করবো, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা পোশাক খাত চিন্তা করলে বড় বড় উদ্যোক্তাদের চেহারা দেখি, এবং অনেকেই মনে করেন যে বিজিবি আসলে বড় বড় উদ্যোক্তা যারা তাদের সংগঠনে পরিণত হয়েছে। আপনারা কি বিজেপিতে যারা এসিমি উদ্যোক্তা পোশাক খাতে আছেন, তারা কি বড় উদ্যোক্তাদের মতো সদস্য হিসেবে সমান সম্মান পান? না, আমরা তো সবাই বিজেপির সদস্য, যারা সম্মানের ক্ষেত্রে আমি কখনো সম্মানের ঘাটতি দেখিনি। আমি সদস্য হিসাবে আমি সম্মান পাচ্ছি। বড় কথা হচ্ছে সম্মান তো বড় কথা না। এসএমের জন্য আমি বারবার যে কথাটা বলতেছি যে আসলে এখনো তো 60%-এর উপরে গার্মেন্ট পরিবারের সদস্য হচ্ছে এসএমই, কিন্তু বিগত দিনে এসএমের কোনো প্রতিনিধিত্ব আপনার বোর্ডে ছিল না। এই কারণে আমরা আমাদের অনেক ন্যায্য দাবি, যেটা সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও যে আমাদের বিজিএমের বোর্ডে আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আমরা আমাদের সে দাবি আমরা আদায় করতে পারিনি, বা আমরা সেই সুবিধা পাইনি। যে আপনি জানেন যে বিগত সরকার নতুন বাজারের জন্য 5% ইনসেন্টিভ, একটা সেম টাইম এসএমই যারা সরকার গঠিত এসএমই, সরকারের যে ঘোষিত যে সংজ্ঞায়িত এসএমই যারা আছে, ওদের এক্সপোর্টের উপর 5% ইনসেন্টিভ দেওয়ার কথা ছিল। এখানে স্ট্রেট হইতে আমাদের এফওবির উপর আমাদেরকে 5% ইনসেন্টিভ দেওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি যেহেতু বিজিএমইতে আমাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না, আমরা কিন্তু আমাদের সেই 5% পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিয়ে আমাদেরকে অনেক পিছনে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু নতুন বাজার কারা, যারা আমেরিকা ইউরোপের পরে যারা নতুন বাজারে গেছেন, ওনারা বড় বড় উদ্যোক্তা যারা, ওনাদের 5% কিন্তু ওনারা উইদাউট এনি শর্ত এনি কন্ডিশন ওনারা কিন্তু রিসিভ করছেন। তো আমি মনে করি যদি সরকার যে সদিচ্ছা যেটা ছিল যে এসএমই কে প্রমোট করার জন্য টোটাল এক্সপোর্টের উপর এসএমই টোটাল এক্সপোর্টের উপর 5% ইনসেন্টিভ, এটা যদি শর্তহীনভাবে থাকতো, তাহলে আজকে যে আমার 600 ফ্যাক্টরি যেটা বন্ধ হয়েছে, এখানে অর্ধেক ফ্যাক্টরিও কিন্তু বন্ধ হতে পারে। এরপর আপনার দেখেন এসএমইর সাথে নকটা লাগিয়ে দেওয়া হয়েছে, শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে যে কোনো এসএমই যদি কোনো বৃহৎ প্রতিষ্ঠানের অঙ্গ হয়, মানে ওদের যদি যদি বৃহৎ প্রতিষ্ঠান যদি সংশ্লিষ্ট থাকে, তাহলে সেই ইনসেন্টিভ পাবে না। তাহলে নিউ এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট কিভাবে হবে? ধরুন মনে করেন আপনি একটা বড় গার্মেন্টের মালিক, আমি নতুন উদ্যোক্তা, আমি একটা ছোট্ট গার্মেন্ট করলাম, মার্কেটিং এর কারণে আমি আপনার সাথে আপনাকে শেয়ারে রাখলাম, এখানে কি জন্য? জাস্ট পথ দেখানোর জন্য। কিন্তু সরকার বলতেছে যেহেতু আপনি আমার সাথে আছেন, তাহলে আপনি আর এখান থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না, যেহেতু আপনি বৃহৎ একটা গার্মেন্টের সাথে আপনার ট্যাগ করা আছে। এটা হয় না। আপনি জানেন যে আইনগতভাবে প্রত্যেকটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা আলাদা সত্তা, এটা বিভিন্ন ধরনের। যে প্রথম বলা হয়েছে যে কি এসএমই যারা, ওরা যদি 5% পেতে হয় তাহলে ওদের নিজস্ব কাপড় ব্যবহার করতে হবে, স্থানীয় কাপড় ব্যবহার করতে হবে। এগুলো কেন? এসএমই কে যদি সত্যিকারের প্রমোট করতে হয়, তাহলে সত্য ছাড়া ওদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে, যেটা স্পেশালি এসএমই। আপনি বলছিলেন যে বিগত দিনে প্রায় 600 মতো এসিমি কারখানা পোশাক খাতে সচল নেই, নানা কারণে বন্ধ হয়েছে। এখনো প্রায় 700 মতো কারখানা সচল রয়েছে। এই যে 600 কারখানা তালা পড়লো, এবং আপনারা যারা টিকে আছেন তারাও আসলে ঝুঁকে ঝুঁকে আছেন। তো লম্বা সময় তো বিজেপি একটি গোষ্ঠী নিয়ন্ত্রণ করেছে বা চালিয়েছে। আপনার কি মনে হয় যে এই যে এসএমই প্রতিষ্ঠানগুলো যে এই যে সংকট, এখানে বিজেপি এর যারা নেতৃত্বে ছিল তাদের ব্যর্থতা রয়েছে? আমি ব্যর্থতা না বললেও সফলতা তো বলতে পারবো না। যে আমাদের 7,000 এক সময় আমাদের 7,000-এর মতো নাম্বার ছিল বিজেপি,
যেখানে আমাদের এক্সপোর্টের গ্রোথ হচ্ছে, কিন্তু ফ্যাক্টরিগুলো কি একের পর এক বন্ধ হচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? ফ্যাক্টরি বন্ধ হইতেছে কিন্তু আমার এক্সপোর্ট বাড়তেছে, যে বড় সে আরো বড় হচ্ছে আর ছোটরা মার্কেট থেকে আউট হচ্ছে, অনলি বিকজ অফ পলিসি। বিজিএমই কিন্তু পৃথিবীর কোনো দেশ এসএমই ছাড়া কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সাস্টেইন করতে পারে না। কারণ বাজারে বড় ফ্যাক্টরি যেরকম থাকবে, ছোট ফ্যাক্টরি থাকতেই হবে। কারণ সব অর্ডার তো আর বড় অর্ডার না, সব বায়ার তো আর বড় বায়ার না। এখানে ছোট, আমাদের যেরকম ছোট ছোট ফ্যাক্টরি আছে, আমেরিকা ইউরোপে ছোট ছোট বায়ার আছে, যারা এই ছোট ফ্যাক্টরিগুলোর দ্বারাই সম্ভব ওদেরকে সার্ভ করা। যে আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে চাকরি করেছি, ব্যবসাতে আসছি, গভর্নমেন্টের পলিসির কারণে আমাদের সম্ভব হয়েছিল এখানে আসা। তো এখন যে কমপ্লায়েন্স যেটা বলা হচ্ছে, যেটা গ্রিন ফ্যাক্টরি, কমপ্লায়েন্স ফ্যাক্টরি, এটা হবে, যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাক্টরি কমপ্লায়েন্স হবে। কিন্তু এসএমই এর কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড তো আর গ্রিন ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড করে তো হবে না। আমাদের যে স্ট্রাকচারাল কোড যেগুলো বলা হচ্ছে, এক্সিস্টিং বিল্ডিং এটা তো সম্ভব না ভাই। আমার ফ্যাক্টরি যেখানে আছে, যে বিল্ডিং এ আছে, কমপ্লায়েন্সের কথা বলে এসএমই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা বলছি না, ফ্যাক্টরি যেখানে আছে ফ্যাক্টরি সেখানে থাকবে। এখানে যদি স্ট্রাকচারাল কোনো সমস্যা থাকে তাহলে লোড, যতটুকু লোড বহন করবো ওই বিল্ডিং ততটুকু রেখে বাকিটা আমরা শিফট করে ফেলবো। কারণ আমাদের জন্য গভর্নমেন্টের পলিসি তো দেয়া আছে কন্টিনিউয়াস বন্ড। ধরুন আমার এই ফ্যাক্টরি, ধরুন আমার এই জায়গাতে আমার ফ্যাক্টরি, এখানে 300 মেশিন চলতেছে। এখন বলা হচ্ছে যে কি না, আপনার স্ট্রাকচার 300 মেশিন লোড নেওয়ার মতো অবস্থানে নেই, আমি 100 মেশিন চালাবো, আর 200 মেশিন আমি 60 মাইলের মধ্যে যে কোনো জায়গায় নিয়ে যাবো। আমি আমার স্টোরকে আমি এখান থেকে স্থানান্তর করে ফেলবো। কিন্তু দেখেন যে গভর্নমেন্ট এসএমই কে সাহায্য করার জন্য, ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে টিকিয়ে রাখার জন্য কন্টিনিউয়াস বন্ডে একটা কনসেপ্ট আনছে এখানে। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এই কন্টিনিউয়াস বন্ডের সুবিধা আমরা পাচ্ছি না। কারণ আমি যদি আমার প্রতিষ্ঠান, ধরুন আমার ম্যানু ফ্যাশন বা এলান ফ্যাশন, এখানে আমার কমপ্লায়েন্সের সমস্যা আছে, আমি 60 মাইলের মধ্যে আবার কি করবো, আমার কন্টিনিউয়াস বন্ড করবো। এখন বন্ড বলতেছে আমি যে জায়গাতে কন্টিনিউয়াস বন্ডটা নেব, ওখানে আবার আমাকে সমস্ত ধরনের কাগজপত্র রেডি করতে হবে। তো এটা যদি আমাকে করতে হয় তাহলে কন্টিনিউয়াস, হোয়াট ইজ দ্য ইউজ এই কন্টিনিউয়াস বন্ড? কিন্তু কথা ছিল কি, যে আমার সমস্ত কাগজপত্র, সমস্ত লাইসেন্স এই অ্যাড্রেসে থাকবে, কন্টিনিউয়াস বন্ড ওখানে শুধু আমার ইন্টিমেশন দেওয়া হবে, আর ট্রেড লাইসেন্স যদি হয়, আর আমাদের যে ফায়ারের যে সেফটির যে ব্যাপারগুলো আছে, শুধু এগুলো হওয়ার কথা ছিল। আমি মনে করি যে কন্টিনিউয়াস বন্ডকে যদি সহজ করা হয়, যে উদ্দেশ্যে কন্টিনিউয়াস বন্ড করা হয়েছে সেটা যদি করা হয়, তাহলে কমপ্লায়েন্সের কারণে আর কোনো ছোট ফ্যাক্টরি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, বিশেষ করে আমি যদি বোর্ডে থাকতে পারি, আমার ইস্যু হচ্ছে এইটাই, যে অযৌক্তিক কমপ্লায়েন্স ইস্যুতে যেন কোনো ছোট ফ্যাক্টরি বন্ধ করা না হয়। আরেকটা জিনিস, সেটা আপনার প্রশ্নের সাথে যদিও প্রশ্নের বাইরে, সেটা হচ্ছে আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে ইদানিং শিপিং লাইনগুলো বিদেশে মাল নিয়ে ব্যাংক ডকুমেন্ট ছাড়া বায়ারের সাথে যোগসাজশে মাল ডেলিভারি দিয়ে ফেলতেছে ওরা। যদিও আমাদের আইনে আছে যে কোনো শিপিং লাইন ব্যাংকের নাম ছাড়া কোনো বিএল সে করতে পারবে না, ব্যাংকের পারমিশন ছাড়া সে কোনো ধরনের মাল বিদেশে বায়ারকে ডেলিভারি দিতে পারবে না। কিন্তু এক অদৃশ্য হাতের ইশারায় এটা হচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলার আজকে 10-15 বছর আমরা পাচ্ছি না, যে আমার 5 কন্টেনার মাল আমি এক্সপোর্ট করেছি, আমার ব্যাংক এক্সপোর্ট প্রসিডিউর অনুযায়ী ডকুমেন্ট বায়ারের ব্যাংকে পাঠাইছে, বায়ারের ব্যাংকে ডকুমেন্ট পড়ে আছে, কিন্তু ওয়ান লাইন শিপিং সে মালগুলো বায়ারকে দিয়ে ফেলছে, ওর কাছে যে ডকুমেন্ট ছিল, যে বিএল ছিল, ওই বিএল এর ভিত্তিতে। এটা যেন না হয়, আমরা এটা ইস্যু করবো ইনশাআল্লাহ। আপনারা ফোরাম থেকে একটি কথা বলছেন যে ইশতেহারের যেটি গুরুত্ব পাচ্ছে, আপনারা একটি আলাদা মন্ত্রণালয় করতে চান যে নানা রকম সমস্যা মোকাবিলায়। এ ব্যাপারে আপনার মতামত? আমার কথা হচ্ছে যে যদি আমাদের যদি একটা আলাদা মন্ত্রণালয় থাকে, তাহলে আমরা আমাদের এই যে আজকে যে বিভিন্ন মন্ত্রণালয়ে ছুটোছুটি করতে হচ্ছে আমাদেরকে, তাহলে আমরা একই ছাতার নিচে আমরা সমস্ত আমাদের ইনফরমেশন গুলো আমরা পাবো, এবং আমরা কি ধরনের সমস্যা ফেস করতেছি সেটা আমরা আমাদের নিজস্ব মন্ত্রণালয়ে আমরা সেটা শেয়ার করতে পারবো, এবং সমাধানের একটা পথ, একটা গাইডলাইন তো পাবো। এন্ড অফ দ্য ডেতে আমরা সবাই তো দেশের মানুষ,
আপনার চেয়ারের ওদিকে আছেন, আমি এদিকে আছি, তো সরকারি কর্মকর্তা কর্মচারী, পোশাক শিল্পের মালিক শ্রমিক যারাই বলি না কেন, এন্ড অফ দ্য ডেতে আমরা সবাই তো বাংলাদেশের মানুষ। আমাদের ইন্ডাস্ট্রি যদি ঠিক থাকে, আমাদের দেশ যদি সুন্দরভাবে যদি চলে, তাহলে আমরা সবাই উপকৃত হব। আর ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে বা ইন্ডাস্ট্রিকে আনরেস্ট করে, ইন্ডাস্ট্রিকে আপনার যদি আপনি সঠিক ডিরেকশনে চলতে না দিয়ে, তো কেউ তো ভালো থাকতে পারবো না। বিগত দিনে যারা বিজেপি নিয়ন্ত্রণ করেছে তারা সরকারের সবুজ সংকেতে বিজেপি বলে গিয়েছেন এমনটি শোনা যায়। তো আপনারা এখন যেহেতু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, ভোটারদের কাছে যাচ্ছেন, মালিকরা কি এই যে সম্মিলিত পরিষদের বিজেপি নিয়ন্ত্রণ করবার চেষ্টা লম্বা সময়, এটি নিয়ে কোনো কথা বলেন আপনারা? না, আসলে ধরেন বিগত দিনে বিজিএমই কিভাবে চলছে এটা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সেটা মালিক যারা গার্মেন্ট পরিচালনা করে তারা কিন্তু সব বুঝে দিত। তো আমি বলবো বিগত দিনে যে মালিকদের মতের যে প্রতিফলন ঘটেনি, ওরা যে তাদের মতামত ব্যক্ত করতে পারেনি, এটার প্রতিফলন, এটার রেজাল্ট কিন্তু আপনি 31 তারিখ দেখতে পাবেন। সবাই পরিবর্তন চায়, সবাই চাচ্ছে যে আসলে আমাদের সাথে সরকারের সাথে সুসম্পর্ক থাকে, কিন্তু আমরা তো সরকারের অংশ হয়ে যেতে পারবো না। আমরা যদি সরকারের অংশ হয়ে যাই তাহলে আমরা সরকারের সাথে বার্গেনিং কিভাবে করবো? এই ইস্যুতে আমরা যেটা ফোন করতেছি, মালিকদের সাথে যোগাযোগ করতেছি, তো সবার একটা আপনার দাবি হচ্ছে এটা আর কি, যে আমরা বিজিএমই যে আমাদের অতীতের যে গৌরব যেটা ছিল, সরকারের সাথে আমাদের বিরোধ নয়, আমাদের সরকারের সাথে সুসম্পর্ক থাকবে, বাট আমাদের যে ন্যায্য যে দাবি দাবাগুলো আছে এগুলো তো সরকারকে মানতে হবে। সরকার তো আর ব্যবসা করে না। সরকারকে আমাদের প্রবলেমগুলো যথাযথভাবে বোঝানোর পরে সরকার সেটা সমাধান করবে না কেন? কারণ আমাদেরকে যদি সরকার চেয়ারে রাখে, আমাদের এই দেশে যদি চলে, তাহলে তো সরকারের জন্যই তো। সরকার এবং আমরা আলাদা তো কিছু নেই, আমরা সবাই তো এক। সুতরাং দেশকে যদি ভালো রাখতে হয় তাহলে তো ইন্ডাস্ট্রিকে ভালো রাখতে হবে। আর গার্মেন্টের বাইরে আমাদের এমন কোন শিল্প তো নেই যেখান থেকে আমাদের গার্মেন্ট থেকে আমাদের যে আর্নিং হচ্ছে, যে আমরা অল্টারনেটিভলি এখান থেকে আনতে পারবো। যতদিন পর্যন্ত আমাদের অল্টারনেটিভ কিছু হচ্ছে না, ততদিন পর্যন্ত সরকারের প্রয়োজনেই সরকার আমাদেরকে কি করতে হবে? সাপোর্ট দিতে হবে। কিন্তু সাপোর্ট পাওয়ার জন্য সেই বার্গেনিং করার মতো আমার বোর্ড তো থাকতে হবে, যে আমার হয়ে যে সরকারের সাথে কি করবে, ফাইট করবে, কথা বলবে, সরকারকে বুঝাবে। মানুষ কি শুধু পরিবর্তনই চাচ্ছে, নাকি ফোরাম আসলে একটি দক্ষ নেতৃত্ব পোশাক মালিকদের দিতে পারবে? না, মানুষ শুধু পরিবর্তন না, কারণ ফোরাম যে পারে এটা পরীক্ষিত। যে জাস্ট করোনার সময় যে আমাদের ডক্টর রোবানা হক যে ছিলেন, উনি সেক্টরের জন্য কি করেছেন এটা তো আমাদেরকে আর ওটা সবাইকে বলতে হচ্ছে না, আমরা সবাই তো জানছি না। তো ফোরাম যখনই ক্ষমতায় ছিল তখনই সেক্টরের জন্য, সেক্টরকে সামনে নিয়ে যাওয়ার জন্য সবকিছু করেছে। এবং ফোরাম বিজিএমইকে কখনো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেনি এবং করবে না। এই প্রতিশ্রুতি যখন আমরা মেকারদেরকে দিচ্ছি, তখন আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি মেকারদের কাছে। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আমিও নাগরিককে এবং নাগরিকের মাধ্যমে যারা আমাকে শুনছেন সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা তখন কথা বললাম বিজিবি নির্বাচন নিয়ে। আমি আলোচনা করলাম মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর, তিনি অ্যালার্ট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিজিবি বোর্ডে আসলে পোশাক খাতের জন্য কিভাবে অবদান রাখতে চান সেই কথা কিন্তু জানালেন। উদ্যোক্তা যেটি বললেন যে বাংলাদেশে পোশাক খাতে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান যারা রয়েছে তারা কিন্তু নানা সংকটের মধ্যে রয়েছে। বিজিবি নতুন নেতৃত্বকে এই এসএমই প্রতিষ্ঠানের দিকে বাড়তি মনোযোগের কথা কিন্তু তিনি জানালেন। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন মালিকরা এবার ভোট দিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক বিজিবিতে রূপান্তর হবে, সেই প্রত্যাশার কথা কিন্তু তিনি আমাদেরকে জানালেন। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।